পাঁচ 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 ফোড়ন। সামনে তোর বড় খতরা আছে বটে। ওই বাড়িটাকে নিয়ে কানা ঘোষ হয়ে অনেক খবরই শুনতে পাই। তাছাড়া বাড়িটার কিছু বদনামও আছে। এই নিকষ কালো অন্ধকারে আর কেউ নেই এখানে। মনে হতে লাগলো কোনো এক অপশক্তি যেন বাড়িটাকে আবিষ্ট করে রেখেছে। আয় বলছি, আয়, চলে আয়। পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেল কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমরা আশা করব আমাদের শ্রোতারা নিছক গল্প শোনার আনন্দেই আমাদের এই গল্পটাকে গ্রহণ করবে। কেমন আছো বন্ধুরা? বাংলা সাহিত্যের কিছু খ্যাত এবং অখ্যাতনামা লেখক লেখিকার গল্প দিয়ে সাজানো আমাদের এই পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আজকে তোমরা শুনবে মোহাম্মদ রিজওয়ান রচিত ঘাসফুল। এই গল্পটি আমাদের চ্যানেলে এর আগেও প্রচারিত হয়েছে, কিন্তু এবার গল্পটি আরও বিস্তারিতভাবে। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধর আমি কৌশিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ঘাসফুল। প্রতিদিনের মতো আজও বাড়ির লাগোয়া ছোট্ট পুকুর ধারে বসেছিলাম। ঘোর ভাঙল ধামসা ও মাদলের আওয়াজে। আজ মনে হয় সাঁওতাল আদিবাসীদের কোনো পরব বা বিয়ে আছে। দেখেছেন, আমার পরিচয়টাই তো আপনাদের দেওয়া হয়নি। আমি সৌমেন হালদার। সপ্তাহখানেক আগে কলকাতা থেকে বেশ অনেকটা দূরে চাকরি নিয়ে এসেছি। গত মাসে যখন জানতে পারি প্রাইমারি স্কুল শিক্ষকের চাকরিটা পেয়েছি, আনন্দে মন ভরে গেছিল। অনেক দিনের পরিশ্রম সার্থক হলো। বাবা গত হন বছর 10 আগে। তারপর থেকে সংসারে বড় টানাটানি চলছিল। তার উপরে মায়ের হার্টের সমস্যা থাকায় খরচও খানিকটা বেড়েছিল। ওষুধপত্রের যা দাম আজকাল। কাজেই এই চাকরিটা পেয়ে কিছুটা স্বস্তি বোধ করেছিলাম। কিন্তু কলকাতা শহর থেকে বেশ অনেকটা দূরে পোস্টিং হওয়ার কারণে প্রথমে একটু সমস্যায় পড়ে গেছিলাম। একে অচেনা জায়গা, তারপর একটা বাসস্থান খোঁজারও তো প্রয়োজন আছে। তাই যেদিন স্কুলে জয়েন করি সেদিন টিফিন পিরিয়ডে গুটি গুটি পায়ে হেডমাস্টার শম্ভুনাথবাবুর ঘরের সামনে হাজির হই। শম্ভুনাথবাবু তখন টিফিন করছিলেন। স্যার, আসবো? কে? শম্ভুনাথবাবু চোখ তুলে তাকান। ও তুমি? হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ, তা আমাদের স্কুল কেমন লাগছে? ভালো স্যার, তবে কি মানে ক্লাসে কোনো সমস্যা হয়েছে? না না স্যার, আসলে একটা ব্যক্তিগত বিষয়ে আপনার সাথে একটু আলোচনা করতে এলাম আর কি। ব্যক্তিগত বিষয়? ও বেশ, বলো না, বলো। আসলে স্যার, এই জায়গাটা তো আমার কাছে একদম নতুন, আর এত তাড়াহুড়ো করে এখানে চলে এসেছি যে নিজের থাকার মতো কোনো ব্যবস্থাই করে উঠতে পারিনি। তাই আর কি আপনার কাছে এলাম। আপনি তো স্যার এখানে অনেক দিন হলো আছেন, অনেকের সাথে চেনা জানাও আছে আপনার। তাই মানে যদি একটা ব্যবস্থা করে দেন। শব্দ করেন শম্ভুনাথবাবু। তারপর কিছুক্ষণ ভেবে সামনের টেবিলে রাখা হ্যান্ডবিলটা বাজান। তারপর আমার দিকে তাকিয়ে বলেন, দেখো, তুমি শহরের ছেলে, এখানে এমন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে তো? বললাম, পারতেই হবে স্যার। অল্পক্ষণ পরেই স্কুলের পিয়ন ঘরে আসে।
আমাকে বুলাইলেন বাড়া বাবু? হ্যাঁ আগ্নু, ইনি আমাদের স্কুলের নতুন অঙ্কের টিচার, আজকেই জয়েন করেছেন। নমস্তে মাস্টার জি। আমার নাম অগ্নু মাহাতো আছে। আগ্নু, ওর একটা থাকবার ব্যবস্থা করে দাও তো। আগ্নু কিছুক্ষণ ভেবে মাথা চুলকাতে চুলকাতে বলে, बड़ा बाबू, वो शुभंकर बाबू को एक बार बलिए देखबो। ঠিক বলেছ তো। ওনার কথা যে কেন এতক্ষণ মনে পড়েনি। যাই হোক, শোনো শোনো, আজ স্কুল ছুটির পর তুমি সৌমেনকে নিয়ে ওনার কাছে যাও। ওনাকে গিয়ে আমার নাম করে সব কথা বলবে, কেমন? ওয়েল ইয়াং ম্যান, আরে কোনো চিন্তা করতে হবে না, দেখো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। সেই মতো আমি আর আগ্নু সেদিন বিকেলবেলা শুভঙ্করবাবুর বাড়িতে উপস্থিত হই। শুভঙ্করবাবুর বয়স বছর 50 হবে। হাসি খুশি স্বাস্থ্যবান মানুষ। তার এই অঞ্চলে বেশ কয়েকটি বাড়ি আছে, সেগুলো তিনি ভাড়া দিয়ে থাকেন। আগ্নু শম্ভুনাথবাবুর নাম বলতেই শুভঙ্করবাবু আমাদের সমাদর করে বসালেন। বাড়ি ভাড়ার কথা বলতেই শুভঙ্করবাবু বললেন, এই রে, বড় বড় ব্যথা পেলাম সৌমেন বাবু, এই মুহূর্তে তো কোনো বাড়ি খালি নাই। আমি পড়লাম মহা বিপদে। বললাম, কোনো কি উপায় নেই শুভঙ্করবাবু? আসলে এখানে আমার পরিচিত কেউই নেই, তাই একখানা ঘর ভাড়া না পেলে খুব বিপদে পড়ব। শুভঙ্করবাবুর চাকর চা দিতে এসে ওনার কানে কানে কি যেন বলাতে শুভঙ্করবাবু সোজা হয়ে বসলেন। তারপর গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বললেন, দেখেন, এখন বাড়ি খালি আছে, পুরানো বাড়ি, বছরখানেক আগে কিনছি, কিন্তু বড্ড অপরিষ্কার হয়ে আছে ওইটা, বুঝলেন না? তাছাড়া নতুন ভাবে রঙও করা হয়নি এখন অব্দি। আপনি যদি চান তাহলে। আমি তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আরে খারান মশাই, খারান, ওই বাড়ি সম্পর্কে কিছু গুজব আছে, যদিও আমি তা বিশ্বাস করি না, তবুও আপনারে জানায় রাখাটা আমার কর্তব্য। পরে ভালো মন্দ কিছু একটা হইলে 5 জনে আবার 5 কথা কইব, এই আর কি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার কোনো অসুবিধা হবে না। সেই রাতটা কোনো রকমে কাটিয়ে পরের দিন শুভঙ্করবাবুর কাছ থেকে বাড়ির চাবিটা নিয়ে নিলাম। পুরনো বাড়ি হওয়ায় শুভঙ্করবাবু বেশি ভাড়াও নিলেন না। নিজেই বাড়িটা মোটামুটি পরিষ্কার করে নিয়ে বসবাস শুরু করলাম। শহরের একেবারে শেষ প্রান্তে একতলা বাড়িটা একলা দাঁড়িয়ে আছে। বাড়িটা যে বহু পুরনো তাতে সন্দেহ নেই। বাড়ির ভেতরের বহু জায়গা থেকে পলেস্তরা খসে পড়েছে। মনে মনে ভাবলাম, এরকম একটা জায়গায় এ বাড়ি কে তৈরি করেছিল কে জানে। আশেপাশে সেরকম লোক বসতিও নেই। যদিও এরকম পরিবেশই আমার পছন্দ, কলকাতা শহরের ভিড়ভাট্টায় প্রাণটা হাঁপিয়ে উঠেছিল। বাড়িটাতে মোট 4টে থাকার ঘর, তার সঙ্গে আছে একটা বসার ঘর, একটা রান্নাঘর আর একটা স্নানের ঘর। বাড়ির সামনের অংশে ভাঙা পাঁচিল দেখলে বোঝা যায় এককালে চারিদিকে পাঁচিল ছিল, এখন কালের প্রভাবে ভেঙে পড়েছে। ছাদে উঠলে দেখা যায় দূর পর্যন্ত ফাঁকা মাঠ, তারপরেই শুরু হয়েছে ধানের জমি। সব ঘরগুলো পরিষ্কার করার সময় বাড়িটির শেষ দিকের ঘরটাকে দেখে অবাক হলাম। ঘরটার ঠিক মাঝখানে আছে ইট সুরকি দিয়ে গড়া একটা যজ্ঞকুণ্ড। যদিও এখন ভগ্নপ্রায় অবস্থা, দেখলে মনে হয় একসময় যেন এই ঘরটি পূজাপাঠের জন্য ব্যবহার করা হতো। একার জন্য এতগুলো ঘরের প্রয়োজন না থাকায় শেষের ঘর দুটো বন্ধই রাখলাম। আর বাড়িটার লাগোয়া ছোট্ট একটা পুকুর আছে। রোজ বিকেলবেলা স্কুল থেকে এসে এই পুকুর পাড়ে বসি।
আসলে পড়ন্ত বিকেলে ঘর ফেরা পাখির ডাক আর পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্যের শেষ আলো পুকুরের জলে পড়ে যে আলপনা তৈরি করে, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। আজ একটু সন্ধে হয়ে গেছিল স্কুল থেকে ফিরতে। এই শহরের এক প্রান্তে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তারা যেন নিজেদের মধ্যেই তাদের মতন করে একটা সমাজ তৈরি করে নিয়েছেন। তাদের নিজেদের ভাষা, নিজেদের রীতিনীতি। আমি বরাবরই এই মানুষগুলো সম্পর্কে কৌতূহলী ছিলাম। আগ্নু, সেও এই এলাকাতেই থাকে। বিকেল 4টে নাগাদ স্কুল থেকে বেরিয়ে আগ্নুর সঙ্গে তাদের এলাকায় গেছিলাম তাদের জীবনধারা দেখতে। বেশ জায়গা, আমার খুব ভালো লেগেছিল। খড়ের ছাউনি দেওয়া বাড়ি, বেশিরভাগ বাড়ির উঠোনে ধানের গোলা, সুন্দর শান্ত পরিবেশ, তার উপর প্রত্যেকটা মানুষের আত্মীয়ের মতো ব্যবহার। আগ্নু পরিচয় করিয়ে দিয়েছিল সেই এলাকার বৃদ্ধা গুণিন সেবন্তী মায়ের সঙ্গে। আশ্চর্য হয়েছিলাম ওনার স্মৃতিশক্তি দেখে। প্রায় 500টি ভেষজ উদ্ভিদের গুণাগুণ তার নখদর্পণে। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর যখন বাড়ি আসার জন্য উঠতে যাচ্ছি, তখন বৃদ্ধার একটা কথায় খুব অবাক হয়েছিলাম। উনি বললেন, বাবু যদি কিছু মনে না করিস, একখান কথা বলি শুন। তোর রাশি একটু হালকা আছে। তোর সামনের অমাবস্যার দিন খানিক সাবধানে থাকবি। সাবধানে থাকব কেন? সামনে তোর বড় খতরা আছে বটে, তাতে তোর জানটো ভি যেতে পারে। এই ধাগাটো সবসময় তোর কাছে রাখবি। এইসব অন্ধবিশ্বাসে কোনোদিনই সেরকম বিশ্বাস নেই আমার। তাই মৃদু হেসে বললাম, আমার এসবের প্রয়োজন নেই বলে সুতোটা সেবন্তী মাইকে ফিরিয়ে দিই। কিন্তু আগ্নু আর সেবন্তী মাইয়ের বারবার অনুরোধ আর জোড়াজুড়িতে কিছুটা বাধ্য হয়েই সুতোটা পকেটে পড়ে বাড়ি ফেরার পথ ধরি। বাড়ি ফিরে শিকড়ে বাঁধা সুতোটা ড্রয়ারে রেখে দিই। ভেবে হাসি পেল, এরা এখনো কতটা অন্ধবিশ্বাসী। হ্যাঁ, হঠাৎই বিড়ালের একটা বিচ্ছিরি ডাকে ভাবনায় ছেদ পড়ল। কালো রঙের একটা বিড়াল আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে অন্যদিকে চলে গেল। ততক্ষণে সন্ধে আরও কিছুটা গাঢ় হয়েছে। অনেক দেরি হয়ে গেছে দেখে বাড়ির দিকে আসতে গিয়ে থমকে যাই। সন্ধ্যার আবছায়াতে বাড়ির সামনে কে দাঁড়িয়ে আছে? এই সন্ধেবেলায় কে এলো? এ কি মা, তুমি কিভাবে এলে একা একা? আরে আমি তো বলেছিলাম পরের মাসে গিয়ে নিয়ে আসবো তোমাকে। মায়ের মনের কথা তুই কি করে বুঝবি? অচেনা অজানা জায়গায় একা একা কিভাবে রান্না করবি, কি খাবি, সেই চিন্তায় চলে এলাম বাবা। চিঠিতে তো ঠিকানাটা লিখেছিলি, আসতে কোনো অসুবিধাই হয়নি। এখন শর্ত দেখি ঘরদোরের অবস্থাখানা কি করেছিস। সেদিন রাতে মায়ের হাতের তৈরি আলু ভাজা, ডাল, মুরগির মাংস আর ভাত পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর তুলে বললাম, সত্যি মা, কদিন খাওয়া দাওয়ার যা অসুবিধা হয়েছে না, এবার তুমি এসে গেছো, আমার আর কোনো চিন্তাই রইল না। মা হেসে বললেন, থাক, অনেক হয়েছে, যা আর দেরি না করে এবার শুয়ে পড়। রাত আন্দাজ 11টা নাগাদ ঘরের আলো বন্ধ করে শুয়ে পড়লাম। আমার পাশের ঘরটাই মা থাকবার জন্য বেছে নিলেন। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম, সত্যি কি অদ্ভুত এই জীবন। একদিন অসময়ে বাবা চলে গেলেন, আমি তখন কলেজে। তার উপর মায়ের শরীরের অবস্থাও তখন ভালো না। কি করব, কিভাবে চলবে ভাবতে গিয়ে চোখের সামনে অন্ধকার নেমে আসত। বাবা যে কারখানায় কাজ করতেন
সেখানে গিয়েও কোনো লাভ হলো না। মা সেলাইয়ের কাজ করা শুরু করলেন। সেখান থেকে যেটুকু আয় হতো তা দিয়েই সংসার চলত। দিন রাত সরকারি চাকরির পরীক্ষার পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি। তারপর এই চাকরিটা ভাগ্য করে পেয়ে কিছুটা সুদিন আসে আমাদের জীবনে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। রাতে একটানা কুকুরের ডাকে যখন ঘুমটা ভাঙল, তখন ঘামে পুরো শরীর ভিজে গেছে আমার। ঘরের ফ্যানটা চলছে না কেন? লোডশেডিং নাকি? এইসব জায়গায় সময় অসময়ে লোডশেডিং হওয়াটা কিছুই আশ্চর্যের না। জানালাটা খোলাই ছিল, অথচ আজ বাইরে এক ফোঁটা হাওয়া নেই। কিন্তু কুকুরগুলো যে কি দেখে তারস্বরে চেঁচাচ্ছে। চোর এলো নাকি? এই সব জায়গায় চোর ডাকাতের উপদ্রব হতেই পারে মনে করে টেবিল থেকে টর্চটা নেওয়ার জন্য উঠতে যাব, ঠিক সেই সময় শুনতে পেলাম নুপুরের শব্দ। না, হ্যাঁ, নুপুরেরই শব্দ। না 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 না, শুনতে শুনতে আমার কোনো ভুল হয়নি। ছাদে ওঠার সিঁড়ির দিক থেকে আসছে শব্দটা। কিন্তু কিন্তু এ কিভাবে সম্ভব? এত রাতে বাড়ির ভিতরে নুপুর পরে কে হাঁটবে? আচ্ছা, রাতে শুতে আসার আগে সদর দরজাটা আর ছাদের দরজাটা বন্ধ করেছিলাম তো। বিছানায় বসে মনে করবার চেষ্টা করলাম। এদিকে সেই আওয়াজটা এক পা করে আমার ঘরের দিকে এগোচ্ছে। আর যতবার সেই অজ্ঞাত মানুষটি এক পা করে এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে নুপুরের শব্দ। শব্দটা একসময় ঘরের বাইরে এসে থামল। স্থির হয়ে বিছানায় বসে আছি। কিছু কি ঘটবে? ভয় পাওয়া আমার স্বভাবে নেই। নুপুরের শব্দ এতক্ষণে বন্ধ হয়েছে। হঠাৎই নারী কণ্ঠে কে যেন বলে ওঠে, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। টর্চটা নিয়ে এক লাফে বিছানা থেকে নেমে টান মেরে দরজাটা খুলে ফেললাম। ততক্ষণে নুপুরের শব্দ ছাদের দিকে চলে গেছে। আমিও দৌড়ালাম ছাদের দিকে। কিন্তু ছাদের দরজা তো বন্ধ। না, কেউ তো কোথাও নেই। তাহলে তবে কি ভুল শুনলাম? কি জানি, হবে হয়তো। আসলে বিকালবেলা সেবন্তী মায়ের কথাগুলো মাথার মধ্যে রয়ে গেছে, তাই হয়তো এইসব ভুলভ্রান্তি হচ্ছে। ছাদ থেকে নামার সময় দেখলাম মা যেন খুব সন্তর্পণে চতুর্থ ঘরটির দিকে এগোচ্ছেন। ডাক দিলাম, মা মা মা, ওদিকে কোথায় যাচ্ছ? আমার গলার আওয়াজ পেয়ে দেখলাম মা কেমন যেন থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে আসলাম। মা, তুমি এখনো ঘুমাওনি? আর ওদিকে কোথায় যাচ্ছিলে? বাথরুমে যাচ্ছিলাম। বাথরুমে? কিন্তু বাথরুম তো এদিকে নয়। ঘুমের চোখ তো। কিন্তু তুই এত রাত অব্দি জেগে আছিস কেন? আর বলো না, ওই বলেই ঘটনাটা মাকে বলা ঠিক হবে না মনে করে চেপে গেলাম। বললাম, ও কিছু না, ছাদের দরজাটা খোলা ছিল, ওটাই বন্ধ করে এলাম আর কি। যা শুয়ে পড়। মনে হলো এই কথাগুলো বলার সময় মায়ের গলাটা একটু অন্যরকম হয়ে গেল। বললাম, মা, ও মা, বলছি তোমার
গলায় কি কিছু হয়েছে? এরকম ভাবে কথা বলছো কেন? গলায় আবার কি হবে? তুই যা, শুয়ে পড়। সম্ভব অসম্ভব নানা রকম চিন্তা নিয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙল। একটু বেলা পর্যন্তই সেদিন ঘুমিয়েছিলাম। রবিবার, কাজেই স্কুলে যাওয়ার তাড়া ছিল না। দিনের আলোয় রাতের ঘটনা মনে করে হাসিই পেল। সত্যি, পরিবেশ পরিস্থিতি মানুষকে কিভাবে ভয় পাইয়ে দেয়। হ্যাঁ, তখন রজ্জুতেও সর্পভ্রম হওয়া কিছুই আশ্চর্য না। চা বিস্কুট খেয়ে বাজারের দিকে যেতে হবে মনে করে মাকে ডাকলাম। মা, মা, একবার এদিকে এসো তো। বাজার থেকে কি কি আনতে হবে একটু বলে দিয়ে যাও। আসছি রে বাবা, আসছি বলে রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে আমার ঘরে ঢুকতে গিয়ে মা কেমন যেন একটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল। তারপর গত রাতের শোনা সেই গলাতেই বলতে লাগলো, কি রেখেছিস ঘরে? কি রেখেছিস? মা, কি কি বলছো এসব? কি হয়েছে বলো তো তোমার? মুহূর্তের মধ্যে মা আবার স্বাভাবিকভাবেই বলল, না না, আমার আবার কি হবে, মেলা কাজ পড়ে আছে আমার, তুই বরং রান্নাঘরে আয়। একটা দোলাচলের মধ্যে মায়ের কাছ থেকে মাসকাবাড়ির লিস্ট নিয়ে বাজারে বেরোলাম। মনে একটা খটকা লাগলো। মা তো আগে এরকম ছিল না। এখানে আসার পর থেকে মাঝে মধ্যে এরকম অদ্ভুত আচরণ করছে কেন? বাজার থেকে ফেরার সময় বাজারের শেষে থাকা চায়ের দোকানটা পেরোতেই কে যেন পেছন থেকে ডাকলো, মাস্টার মশাই, ও মাস্টার মশাই, মাস্টার মশাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। পেছন ঘুরে তাকাতেই একটা লোক এসে হাসি মুখে নমস্কার করে বললেন, নমস্কার মাস্টার মশাই, আমি আদিনাথ সরকার, ওই চণ্ডী মণ্ডপের ওদিকটায় থাকি, দত্তপাড়ায়। আমার ছেলে বল্টু মানে আবির আপনাদের স্কুলেই পড়ে। সেদিন বাড়ি এসে বলল, বাবা, স্কুলে অঙ্কের নতুন মাস্টার মশাই এসেছেন, খুব ভালো পড়ান। তাই মানে আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছে হলো আর কি। তা মাস্টার মশাই এখানে কোথায় উঠেছেন? ওই শুভঙ্কর বাবু যে নতুন বাড়িটা কিনেছেন না, ওইটাই ভাড়া নিয়েছি। ও, সে তো শহরের একেবারে শেষে, অত দূরে ভাড়া নিলেন কেন? আসলে আমার একটু নিরিবিলি জায়গা পছন্দ, তাছাড়া অল্প ভাড়ায় পেয়ে গেলাম, এই আর কি। আচ্ছা, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? কিসের অসুবিধা আদিনাথ বাবু? না মানে প্রথমে তো এই বাড়িটা একজন বিহারি ভদ্রলোকের ছিল, কিন্তু তিনি বাড়িটিতে বেশি দিন বসবাস করেননি, বলতে পারেন বাস করতে পারেননি। অনেক দিন পরে তার বংশধরের কাছ থেকে শুভঙ্করবাবু জলের দরেই বাড়িটি কিনে নেন, কিন্তু তিনিও এই বাড়িতে কোনোদিন থাকেননি। তারপর আদিনাথবাবু প্রায় ফিসফিস করে বললেন, ওই বাড়িটাকে নিয়ে কানাঘুষ হয়ে অনেক খবরই শুনতে পাই। তাছাড়া বাড়িটার কিছু বদনামও আছে, তাই বলছিলাম। না আদিনাথবাবু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ওনার কথা শেষ হওয়ার আগেই বললাম, ও, তা বেশ, তা বেশ। আচ্ছা মাস্টার মশাই, আজ তবে চলি। বাজারে আমার জামা কাপড়ের দোকান আছে, হ্যাঁ একদিন আসবেন। আচ্ছা, আসবো। নমস্কার। আচ্ছা, নমস্কার। মনে মনে বললাম, বড় অদ্ভুত লোক তো, গায়ে পড়ে আলাপ করতে এলো, আবার বাড়িটার ব্যাপারে কি সব কথাও শুনিয়ে গেল। যাগে, সমাজে এরকম এক শ্রেণীর লোক থাকে। তারপর হঠাৎই মনে হলো, আচ্ছা তাহলে কি বাড়িটা ছেড়ে দেব? না, মনে মনে ঠিক করলাম যে বাড়ি নিয়ে শুভঙ্কর বাবুর সাথে কথা বলতে হবে। এই ভেবে বাড়ির পথে পা বাড়ালাম।
নানা কাজে গত রাতের কথা সেরকমভাবে একবারও মনে পড়েনি। দুপুরে স্কুলের পরীক্ষার কয়েকটা খাতা দেখছিলাম। সমু, এই সমু, একবার এই ঘরে আয় তো বাবা। পাশের ঘর থেকে মার ডাক শুনে মায়ের ঘরে গেলাম। বললাম, আমায় ডাকছিলে মা? হ্যাঁ, বস। শোন বাবা, এই বাড়িটা বড় ভালো, কেমন খোলামেলা, নিরুপদ্রব। আর তুই কি না এই বাড়িটা ছেড়ে দেবার কথা ভাবছিস? না মা, মানে বলেই চমকে উঠলাম। বাড়ি পাল্টানোর কথা যে আমি ভাবছি, এ কথা তো মাকে বলিনি আমি। তবে দেখলাম মার মুখে অদ্ভুত এক হাসি। কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে আসলাম। সেদিনই সন্ধেবেলায় আরেকটা ঘটনা ঘটল। নিজের ঘরে বসে একমনে একটা বই পড়ছিলাম। হঠাৎ একটা তীব্র বাজে গন্ধ নাকে আসতেই একাগ্রতায় ছেদ পড়ল। কি ব্যাপার? এত বাজে গন্ধ আসছে কোথা থেকে? গন্ধটা আসছে কোথা থেকে খুঁজতে গিয়ে দেখি যে ঘরটায় যজ্ঞকুণ্ড আছে সেদিক থেকেই আসছে গন্ধটা। কিন্তু ওই ঘরটা তো আমি বন্ধ রেখেছি সে প্রথম দিন থেকেই। সেই ঘরটার দিকে যেতেই দেখলাম বন্ধ ঘরের দরজার সামনে একটা ইঁদুর মরে পড়ে আছে। ইঁদুরটার পেটটা লম্বা করে কাটা, দেখলে মনে হয় কেউ যেন ছুরি দিয়ে কেটেছে। তবে ইঁদুরটা বেশ কিছুদিন আগে মরেছে। ভেবে পেলাম না এই মরা ইঁদুরটা বাড়ির ভিতরে আসলো কি করে। মাও নিশ্চয়ই গন্ধ পেয়ে আমার পিছনে এসে দাঁড়িয়েছিল। বলল, এ কি অনাসৃষ্টি কাণ্ড বাপু, এটা কে ফেলে রেখে গেছে? ও বুঝেছি, এটা নিশ্চয়ই ওই কালো বিড়ালটার কাজ, যেটা পুকুরের ধারে ওই ঘুরঘুর করে। দাঁড়া, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। সেদিন রাতে এক রাত চিন্তা নিয়ে শুতে গেলাম। পরপর যে ঘটনাগুলো ঘটছে তার কি ব্যাখ্যা হতে পারে? ঘটনাগুলো কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। হয়তো হয়তো সবই কাকতালীয়, নয়তো আর ভাবতে পারলাম না। ঘুমে চোখ বুজে আসলো আমার। শেষ রাতের দিকে আগের রাত্রের মতোই একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে ঘুম ভাঙল আমার। আজও লোডশেডিং হয়েছে। টেবিলে থাকা ঘড়ির কাঁটাটা অনবরত টিক 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 শব্দে এগিয়ে চলেছে। আচ্ছা, আজ কি অমাবস্যা? না হলে জানলার বাইরেটা এমন নিকষ কালো অন্ধকারে ঢাকা কেন? রাতের প্রকৃতি যেন আজ একটু বেশি নিস্তব্ধ। আমার মনে হলো পৃথিবী বোধহয় আজ তার স্বাভাবিক গতি থামিয়েছে। আমাকে যেন ফেলে দেওয়া হয়েছে পৃথিবীর অতল গহ্বরের কোনো এক কোণে, যা মনুষ্য সমাজ থেকে অনেক দূরে। এখানে আমার একমাত্র সঙ্গী এই টিক 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 শব্দে এগিয়ে চলা টেবিল ঘড়িটা। এটাই একমাত্র শব্দের উৎস এখানে। এই নিকষ কালো অন্ধকারে আর কেউ নেই এখানে। মনে হতে লাগলো কোনো এক অপশক্তি যেন বাড়িটাকে আবিষ্ট করে রেখেছে। কিছুক্ষণ পর
আমার চমক ভাঙল। আরে এসব কি ভাবছি আমি? নিশ্চয়ই পেট গরম হয়েছে আমার, তাই এসব চিন্তা ভাবনা মাথায় আসছে। না, মুখে চোখে একটু জল দিয়ে আসি, তাহলেই সব ঠিক হয়ে যাবে। টেবিলে রাখা টর্চটা হাতে নিয়ে নামলাম বিছানা থেকে। ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যাবার সময় একটা শব্দ পেলাম, চাপা, কিন্তু এক টানা আসছে শব্দটা। একবার মনে হলো ভুল শুনছি, মনে হলো কেউ যেন খুব ধীর শব্দে মন্ত্র পড়ছে, এবং পরক্ষণেই বুঝতে পারলাম আওয়াজের উৎস ওই বন্ধ থাকা ঘরটি। একবার আমার মনে হলো আমি বোধহয় ভুল শুনছি, এ তো অসম্ভব, এত রাতে কে যাবে ওই ঘরে? তাছাড়া ওই ঘর তো তালা বন্ধ, চাবি তো আমার কাছে। নিজের গায়ে চিমটি কেটে দেখলাম, স্বপ্ন দেখছি না তো? না 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 না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, কিছুতেই স্বপ্ন নয়। আমার অজান্তে ওই বন্ধ ঘরে কিছু একটা হচ্ছে, যেটা আমাকে জানতেই হবে। টর্চের আলোয় এক পা করে এগোতে থাকি। মায়ের ঘরটা পেরোনোর সময় একবার দরজার উপরে টর্চের আলো ফেললাম। দরজা বন্ধ, মা নিশ্চয়ই ঘুমোচ্ছে। শেষের ঘরটার বন্ধ দরজার সামনে এসে দাঁড়াতেই শব্দটা আরো পরিষ্কার হলো, মহিলা কণ্ঠস্বর। কিন্তু কিন্তু তিনি যে কি বলছেন সেটা কিছুতেই বুঝতে পারলাম না। এ ভাষা আমার অজানা। দরজার নিচ থেকে একটা ক্ষীণ আলো আসছে। সেই আলো দেখলেই বোঝা যায় ঘরের ভেতর কেউ আগুন জ্বালিয়েছে। বন্ধ দরজার উপর টর্চের আলো ফেলে দেখলাম দরজার তালা উধাও। কিন্তু আমি তো তালা লাগিয়ে রাখি সব সময়। তাহলে তালা কে খুলল? আমাকে জানতেই হবে দরজার ওপারে থাকা আগন্তুকটি কে। খুব সন্তর্পণে ভেজানো দরজার দিকে এগিয়ে গেলাম। কাঁপা কাঁপা হাতে দরজাটা আস্তে করে ফাঁক করলাম। প্রথমে কিছুই দেখতে পেলাম না, কিন্তু বেশ বুঝতে পারছিলাম আমার এখানে থাকাটা উচিত হচ্ছে না। কিন্তু কি এক অদম্য কৌতূহল যে আমাকে তখন পেয়ে বসেছে, যার প্রভাবে দরজাটা আরেকটু ফাঁক করতেই যা দেখলাম, তাতে আমার শির দ্বারা বেয়ে একটা হিম স্রোত বয়ে গেল। এখন আমি দরজার ফাঁক দিয়ে যে মহিলাটাকে দেখতে পাচ্ছি, তার কপালে লাল সিঁদুরের ফোঁটা, তার সারা শরীর কালো কাপড়ে মোড়া, এবং তার হাতে আছে একটা মানুষের মাথার খুলি। তার সামনে থাকা যজ্ঞকুণ্ডটিতে ধিক ধিক করে আগুন জ্বলছে, আর যজ্ঞকুণ্ডের চারপাশে ছড়িয়ে আছে কিছু ঘাস ফুল। তিনি কি যজ্ঞকুণ্ডের সামনে বসে আছেন? না 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 না, তিনি মাটিতে বসে নেই। তিনি মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে শূন্যে ভাসছেন। এতক্ষণে তিনি মন্ত্র বলা থামিয়েছেন। আশ্চর্য হয়ে দেখলাম তিনি একটি বারের জন্য চোখ খুললেন না, অথচ কিভাবে যেন আমার উপস্থিতি টের পেয়ে বলে উঠলেন,
ভালোই হলো তুই নিজেই চলে এসেছিস, না হলে যজ্ঞ শেষ হলে আমাকেই তোর কাছে যেতে হতো। আয়, চলে আয়, আয় বলছি, আয়, চলে আয়, চলে আয়। আমার মস্তিষ্ক আর মন যেন দুভাগে বিভক্ত হয়ে গেছে। মস্তিষ্ক বলছে এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, কিন্তু কিন্তু মন বলছে যা, ঘরের ভিতর যা, গিয়ে দেখ না একবার, যা, ওর কাছে যা। নিজের শরীরের সব শক্তি একত্রিত করে ছিটকে চলে এলাম দরজার সামনে থেকে। না হলে আমি বেশ বুঝতে পারছিলাম আর কিছুক্ষণ ওখানে থাকলে আমি এই অমোঘ ডাকের হাতছানি কিছুতেই অগ্রাহ্য করতে পারবো না। তার আগে ঘরটার দরজাটা বন্ধ করে বাইরে থেকে শিকল তুলে দিলাম। আমাকে যেভাবেই হোক মাকে নিয়ে এই অভিশপ্ত বাড়িটা থেকে বেরোতেই হবে। মাতালের মতো টলতে টলতে মার দরজায় গিয়ে ধাক্কা মারি। মা, 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 তুমি কোথায়? কোথায় তুমি মা? মার ঘরের দরজাটা শব্দ করে খুলে গেল। ঘর ফাঁকা। সারা ঘর বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মাকে কোথাও পেলাম না। তবে কি এতদিন এই পিশাচি নিয়ে আমার মা সেজে? না না, আমি আর ভাবতে পারলাম না। অন্যদিকে বন্ধ দরজায় ঘন ঘন আঘাত পড়ছে। এত পুরনো দরজা কতক্ষণ সেই আঘাত সইতে পারবে কে জানে। কিন্তু অত কথা ভাববার সময় তখন আর নেই। একটা কথা মনে পড়তেই নিজের ঘরের দিকে দৌড় লাগালাম। কানে আসছিল সেই পিশাচিনীর অট্ট হাসি। দরজাটা খোল, খোল দরজাটা। এইভাবে আমাকে আটকাতে পারবি না তুই। কি ভেবেছিস? দরজাটা খোল বলছি, খোল। টাকাটা কোথায়? টাকাটা যেটা সেবন্তী মাই আমাকে দিয়েছিল, কোথায় রেখেছি আমি সেটা? পাগলের মতো খুঁজতে লাগলাম সেবন্তী মায়ের দেওয়া সেই টাকাটা। হঠাৎ মনে পড়ল, আরে ওটা তো ড্রয়ারে রেখেছি। তাড়াতাড়ি ড্রয়ারটা খুলে টাকাটা হাতের মুঠোয় শক্ত করে ধরতেই কানে এলো হাড়হিম করে দেওয়া কথাগুলো। ভয় পাস না, আমার দেবতার পায়ে আজ তোকে উৎসর্গ করব। আয়, আয় আমার সাথে, আয়, আয় বলছি, আয়। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম সেই পিশাচিনীর দিকে। আমার মনে হলো সে যেন তার আগুনের ভাটার মতো জ্বলতে থাকা চোখ দুটো দিয়ে আমার প্রাণের শেষ নির্যাসটুকু শুষে নিচ্ছে। তারপর আমার হাতের দিকে তার নজর পড়তেই বিশ্রীভাবে বলে উঠল, হাতে ওটা কি? ফেলে দে, ফেলে দে বলছি, ফেলে দে। আমার স্নায়ু এই বিভীষিকা বেশিক্ষণ সহ্য করতে পারেনি। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। যখন জ্ঞান হলো দেখলাম সকাল হয়ে গেছে। আমি বিছানায় শুয়ে। কিছু লোক ব্যগ্রভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছে। মাথাটা পরিষ্কার হতেই
আদিনাথ বাবু, আরও কয়েকজনকে চিনতে পারলাম। আগ্নুর গলা পেলাম। সে বলছে, এই তো মাস্টারজি জ্ঞান ফিরছে। আদিনাথ বাবু উত্তেজিত স্বরে বলে উঠলেন, আরে মশাই, বেলা 9টা নাগাদ এসেছিলাম আপনার খবর নিতে। একই নতুন জায়গা, সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাই খবর নিতে এসেছিল। এই বহু টাকাটাকির পরও আপনি দরজা না খোলায় ভয় পেয়ে যায়। তখন আশপাশ থেকে লোকজন ডেকে এনে দরজা ভেঙে দেখি এই অবস্থা। বুঝুন কাণ্ড। তা কি হয়েছিল মশাই? খবর পেয়ে আগ্নু সেবন্তী মাইকেও সঙ্গে এনেছিল। বৃদ্ধা বাড়িটা দেখেই আঁতকে উঠেছিলেন। তিনি পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আগ্নুকে ধিক্কার দিয়ে বললেন, এই বাড়িখানে বাবু আছে, তুই আগে বলিসনি কেন? আমি জানলে বাবুকে এই বাড়ি ছাড়ে দিতে বলতাম। আমার ওই লাগায় সেই দিন লাগছিল বাবুর সামনে ঘোর বিপদ। আদিনাথ বাবু আরো উত্তেজিত হয়ে বললেন, কেন, কি আছে বলুন তো এই বাড়িটায়? বাবু, এই বাড়িখান অপয়া আছে। মিলা বছর আগে এখানকার জমিদার বাবু এই বাড়িখান বানান। একবার ও ছেলেটু বিমার হয়ে পড়ে। ও অনেক ডাক্তার বুদ্ধি, কিছু করতে পারল না। একদিন একটা মেয়ে ছেলে এসে ওর বাড়িতে কিছুদিন থাকে। ওর ছেলেটাকে তন্ত্র মন্ত্র করে সারাই তোলে। তখন জমিদার বাবু ওর উপরে খুশি হয়ে ওকে অনেক উপহার দিতে চায়, লেকিন ও জমিদার থেকে কিছু নিল না। তার বদলে ওকে একটা বাড়ি বানায় দিতে বলে। তখন জমিদার বাবু এই ঘরটা বানান। পরে জানা গেল ও নাকি দেবতার পূজা করত। প্রতি অমাবস্যার দিন এই গাঁও থেকে একটা করে লোককে এই বাড়িতে ভুলিয়ে আনি বলেই দিত ও ঘরটাতে। আর গাঁয়ের লোক যখন লাশ পেত, ও দেখতো কি লাশের চারপাশে ঘাস ফুল ছড়িয়ে আছে। গাঁয়ের লোক পহলে কিছু বুঝতে পারলো না। সবাই ভাবলো কি তাদের দেবতা তাদের ওপর চেটেছে। লেকিন একদিন গাঁয়ের সব লোক সব কথা জেনে গেল। ব্যাস, এক অমাবস্যা রাতে ও মেয়ে ছেলেটা যখন পূজা করছে, তখন গায়ের সব লোক ও বাড়িটাকে ঘিরে ফেলি মেয়ে ছেলেটাকে ঘর থেকে বার করি গাছের সাথে বেঁধে দিল। জমিদার বাবু সব শুনে রেগে ওকে পুড়িয়ে মারার আদেশ দিলেন। মরবার আগে ও সাদিকা বলেছিল জমিদারের বংশ ও নিবংশ করে ছাড়বে। এই ঘরটাতে ভি ও কাউকে থাকতে দিবে না বাবু, ও কাউকে থাকতে দিবে না। उस घटनार पर जमींदार बाड़ीर सबाई एके एके मरते लागलो। सबार लाशेर पाशे मिलतो ओ घास फूल। एक समय एमन हलो कि जमींदार बाड़ीते आर केउ बेचे रइलो ना। तखन आमी अनेक छोटो बाबू, आमार बापेर मुखे एई सब घटना शुनेछि। तारपर अनेक बछर बादे এই ঘরটাতে একটা পরিবার এসে থাকা শুরু করে। লেকিন কিছুদিন পর থেকে ওরা ভি একে একে মরতে থাকে, আর সবার লাশের পাশে পড়ে থাকতো ওই ঘাস ফুল। এই বাড়িটা অপায়া আছে বাবু, ভয়ানক অপায়া আছে। এই ঘটনার বহু বছর কেটে গেছে। এখন আমি ব্যস্ত এক শহরে বড় স্কুলে বদলি নিয়ে চলে এসেছি। কিন্তু প্রতি অমাবস্যায় সেই রাতের বিভীষিকা আমায় আজও তাড়া করে বেড়ায়। সেই ঘটনার কিছুদিন পরেই জেনেছিলাম আমার মা কলকাতা ছেড়ে আমার কাছে আসেইনি। যিনি আমার কাছে আমার মা সেজে ওই ঘটনার কিছুদিন ছিলেন, তিনি ছিলেন, থাক, সে কথা ভাবতেই আজও আমার গায়ের রক্ত জল হয়ে যায়। কিন্তু দুটো প্রশ্নের উত্তর আমি আজও পাইনি, বিশ্বাস করুন।
প্রথমত, সেদিন রাতে আমার মধ্যে কোন সৌমেনের আবির্ভাব হয়েছিল যে আমাকেই টানছিল নিশ্চিত মৃত্যুর দিকে? তবে কি সত্যি অপশক্তির প্রভাব মানুষকে দিগ্ভ্রান্ত করে? দ্বিতীয়ত, পরে জেনেছিলাম তন্ত্রে বিভিন্ন রকমের ফুলের ব্যবহার হয়, কিন্তু সেই দিন ওই ঘরে কোন তন্ত্র প্রক্রিয়া চলছিল যেখানে ব্যবহৃত হয় শুধু ঘাস ফুল? এতক্ষণ তোমরা শুনছিলে মোহাম্মদ রিজওয়ানের কলমে ঘাসফুল গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি কৌশিক। আগ্নুর ভূমিকায় সাগর নীল, হেডমাস্টারের চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, সেবন্তী মায়ের চরিত্রে রাখি গাঙ্গুলি, আদিনাথের ভূমিকায় অতনু ভট্টাচার্য, প্রীতিলতা এবং সাধিকার ভূমিকায় পাপিয়া তালুকদার। আমাদের গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কিন্তু, আর তার সঙ্গে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না কিন্তু, আর কমেন্ট বক্সে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করো আমাদের আগামী গল্পের আগাম আপডেট পেতে। সেই সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই জানাও তোমাদের মূল্যবান মতামত, কারণ তোমাদের মতামত আমাদের আগামী দিনের পথ চলার পথেও। পাঁচফোড়নের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিনে একই সময়।